কি করছে চিরঞ্জীব? কোনো কিছু বলার আগেই গাড়ি গিয়ে মারল এক ধাক্কা। মৃদুলা দেখল লোকটা গাড়ির সামনের কাঁচ দিয়ে উড়ে ছাদের ওপর দিয়ে টপকে পেছনের রাস্তায় গিয়ে পড়ল। ক্যাচ করে গাড়ি থেমে গেল। উভয় প্রচন্ড ভয় হাঁপাতে হাঁপাতে তাকিয়ে দেখতে থাকলো দূরে পড়ে থাকা নিতহর শরীরটার দিকে। গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নতুন অতিথি। বাইরে বেড়াতে যেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ লাগে, এবং আমি বাইরে বিভিন্ন জায়গায় যে যাই তার পোস্ট দেখলে আপনারা নিশ্চয়ই খুব আপ্লুত হন। আজকে যে গল্পটি সেটি এই বাইরে বেড়াতে যাওয়া নিয়ে। স্বামী স্ত্রী দুজনে বাইরে বেড়াতে গেলেন, তারপরে ভোগান্তির সূত্রপাত। সেই ভোগান্তির মধ্যে পড়ে ঘরে এলো এক নতুন অতিথি। হ্যাঁ, আজকের গল্পের নাম নতুন অতিথি। ভৌতিক সংখ্যায় এই গল্পকে প্রকাশ করছে সুপ্রিয় সুদীপ ব্যানার্জি। আসুন, শুনুন এবং উপভোগ করুন গল্প নতুন অতিথি। দুটো ভালোবাসার মানুষ যখন এক সূত্রে বা সম্পর্কে আবদ্ধ হয়, তখন তার জীবনে নানা স্বপ্ন পরিণতি পাওয়ার আগে থেকে ঘর করতে শুরু করে। তা যে শুধু একজনের মধ্যেই ঘর করে তা নয়, দুই মনেই স্বপ্নের দোলাচল চলে। যদি সম্পর্ক সামাজিক বন্ধনে বাঁধা হয়, তবে উভয়কেই বুঝতে অনেকটা সময় কেটে যায়। তখন মেয়েটির কাছে একটা অচেনা জগতে পদার্পণ। সেখানে আদব কায়দা থেকে শুরু করে সব কিছু রপ্ত করতে হয়, আর শুনতেও হয় অনেক লাঞ্ছনা গঞ্জনা। তবুও মনের মানুষ যদি ভালোবাসে, তবে সব বিষয়ে মেনে নেওয়া সম্ভব হয়। নচেত মানাতে মানাতে পেট ফুলে ঢোল, তারপরে কাঁথাকানি, দুধের বোতল, আরো কত কথা। নিন্দুকেরা পেছনে আদা জল খেয়ে লেগে পড়ে। যে রাঁধে সে চুলো বাঁধে, এই গোছের কথা শুনতে হয়। তারপর এসে যায় আমাদের সময়, তোমাদের সময়। সে যাই হোক, মেয়েদের কথা শুনতেই হয়। যারা বাচাল বা মুখরা হয়, তারা হয় সব ছেড়ে ছুঁড়ে বাপের ঘাড়ে এসে বসে অথবা অন্য কারোর হাত ধরে। তারপরেও সেই একলা লীলা চলতে থাকে। তাই চুপ করে শোনা আর মাঝে মাঝে ফোঁস করা ছাড়া আর কি করার আছে? এইভাবেই ঠেকনা দিতে দিতে দিন শেষ। মাথার চুল সাদা, এক হাত থেকে অন্যের হাতে হস্তান্তরিত হয়ে যাওয়া। আমাদের আজকের গল্প ঠিক এইরকম নয়, একটু আলাদা। গল্পের নায়ক চিরঞ্জীব এক প্রাইভেট ফার্মে উঁচু পোস্টে কাজ করে, আর নায়িকা মৃদুলা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে। তাই এর জন্য মৃদুলাকে মাঝে মধ্যেই বাইরে বাইরে কাটাতে হয়। চিরঞ্জীব ও মৃদুলার কিন্তু দেখাশোনা করে বিয়ে। মৃদুলার শাশুড়ি ও শ্বশুর কিন্তু খোঁটা দেওয়ার মতো মানুষ নন, শিক্ষিত, ভদ্র। চিরঞ্জীবের বাবা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। মা হোম ডেলিভারি করে নিজের রুজির জোগাড় নিজেই করতেন। তাই মৃদুলাকে পরিবার থেকে ভালোই সাপোর্ট করে। মৃদুলা চিরঞ্জীবের থেকে ইনকাম একটু বেশি করে, তাই বলে তা নিয়ে চিরঞ্জীবের মনে কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়নি। দুজনেই দুজনের কাজকে সমান গুরুত্ব দিয়ে চলে। দুজনের মধ্যে একটাই অশান্তি যে উভয় উভয়কে ঠিকমতো সময় দিতে পারে না। তাই জন্য তাদের কোনো ইস্যু হয়নি। বাচ্চা যে তারা চায় না তা নয়, কিন্তু এই ব্যস্ততার জীবনে তারা আর একটা নতুন মানুষকে তাদের জীবনে নিয়ে আসলে ঠিকমতো পরিচর্যা করতে পারবে না। এই একটা ভয় তাদের ভেতরে দানা বেঁধে আছে। যাই হোক, বয়স বেড়ে যাচ্ছে, আর কবে? এই নিয়ে দুজনের মধ্যে নানান চিন্তা। এরপর আর না হলে কি হবে? পরিবারের কাছ থেকে এই নিয়ে মাঝে মধ্যে যে কথা ওঠে না তা নয়,
কি করবে তারা এই ভাবতে ভাবতে তারা ঠিক করলো বেশ কিছুদিন একটা লম্বা ছুটি নিয়ে এই বিষয়টা নিয়ে এগোবে। ডাক্তারের পরামর্শ নিয়ে এগোনোই ভালো। তাই মৃদুলা ও চিরঞ্জীব ডাক্তারের পরামর্শ মতো দুজনেই প্রায় 2 মাসের ছুটি নিয়ে পাহাড়ের কাছে একটি জায়গা রাজা ভাতখাওয়া টাউনে চলে এলো। ওয়ার্ক ফ্রম হোম এই কন্ডিশনে। রাজা ভাতখাওয়া আলিপুরদুয়ারের একটি সাব ডিভিশনাল অঞ্চল। কোচবিহারের রাজা এই স্থানে বনভোজন করতে আসতেন বা একবার এখানে তিনি বিশেষ কারণে ভাত খেয়েছিলেন, তাই এই জায়গার নাম এইরকম। বক্সার টাইগার রিজার্ভ কেন্দ্র খুব কাছে। কাছাকাছি একটা বড় পক্ষীরালয় আছে। প্রতি বছর এখানে উৎসব পালিত হয়। চিরঞ্জীব ও মৃদুলা রাজা ভাত খাওয়াতে এসে মোটামুটি সেট আপ করে নিয়েছে। দুজনের মধ্যে ঘনিষ্ঠ হতেও এখন কোনো বাধা নেই। খুব খুশি তারা। এইবার বার্ড ফেস্টিভ্যালে তারা যাবে মনস্থ করল। যেমন ভাবা তেমন কাজ। রবিবার ওখানে থাকবে আর সোমবার সকালে ফিরে আসবে। এই পরিকল্পনা করে শনিবার বেরিয়ে পড়ল। রাস্তাতেই খাবার খেতে তারা একটা ধাবাতে থামল। ধাবাতে বসে অর্ডার দেবে এমন সময় এক ভদ্রলোক এসে হঠাৎ মৃদুলাকে বলল, যে আসছে আপনার কাছে তাকে সাবধানে রাখবেন, সে আমার ঈশ্বর। মৃদুলা ও চিরঞ্জীব একটু ঘাবড়ে গেল। এ আবার কে? হঠাৎ এরকম কথা বলছে কেন? মৃদুলা বলল, কি বলছেন দাদা? আপনি মনে হয় কিছু ভুল করছেন। লোকটি হা হা করে হেসে চলে গেল। পাগলের প্রলাপ ভেবে দুজনে ডিম পাউন্ডি খেয়ে রওনা দিল। গাড়ি করে যেতে যেতে উভয়ই দেখল লোকটি তাদের দিকে একভাবে দেখে চলেছে। মৃদুলার বুকটা ছ্যাঁত করে উঠল। মৃদুলা ভয় ভয় বলল, এই চলো চলো বাড়ি ফিরে যাই। চিরঞ্জীব অনড়। সে বলল, পাগলের কথা শুনে ফিরে যাব এই কিরকম কথা? গাড়ি এগিয়ে চলল। গন্তব্যে পৌঁছে মৃদুলা ও চিরঞ্জীব এতটাই আনন্দিত হলো যে লোকটির কথা আর তাদের মনে এলো না। সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে দুজনে বুক করা হোটেলে বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। কোনো এক আদিম রিপু যেন তাদের গ্রাস করেছে। দুজনে আদিমতার চরমতম সীমায় উপস্থিত হয়ে একে অপরকে প্রেমের নিগড়ে আষ্টে পৃষ্ঠে ধরল। সারা শরীরে প্রেমের এই আদিমতার চিহ্ন রয়ে গেল। পরদিন সকালে তাদের ঘুম যথারীতি দেরিতে ভাঙল। মাথা ভার, গায়ে অসম্ভব ব্যথা, যেন কেউ তাদের ধরে মেরেছে। রাতের ঘটনাতে উভয়ই একে অপরের কাছে লজ্জিত। কিছুক্ষণ চুপচাপ, তারপর আস্তে আস্তে স্বাভাবিক হলো দুজনে। দুজনে দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপর কে কি করেছিল একে অপরের সাথে শেয়ার করতে করতে নিবিড় হলো। না, অনেক দেরি হয়ে গেছে, আর না, চলো। এই বলে চিরঞ্জীব উঠে পড়ল। ও বাথরুমে চলে গেল। মৃদুলা তখনও যেন আরো আরো পেতে চায় চিরঞ্জীবকে। বিছানায় মুখ ঘষতে থাকে ও বালিশটা বুকে জড়িয়ে শুয়ে থাকে। চিরঞ্জীব বাথরুম থেকে বেরিয়ে মৃদুলার এই অবস্থা দেখে ভাবে, কি হলো এর, বলেই হাসল। সব কি একদিনে পেতে চাও? চলো ওঠো। মৃদুলা লজ্জা পেয়ে মাথা নিচু করে বাথরুমে চলে গেল। স্নানের সাথে তার মনের ভেতর শান্ত হলো, কিন্তু লজ্জা গেল না। কি হয়েছিল তার? কেন সে এমন করল? ছি 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 ছি, চিরঞ্জীব কি ভাবছে তার সম্বন্ধে? সে তো এমন বেহায়া নয়। লজ্জার মাথা খেয়ে সে বলেই ফেলল, এই প্লিজ, কালকের ঘটনাতে তুমি কিছু মনে করো না। কি যে ভূতে ধরেছিল আমাকে আমি জানি না। আচ্ছা, আগে এইরকম আচরণ তুমি আমার দেখেছো বলো? চিরঞ্জীব মৃদুলার এরকম লজ্জা পাওয়া দেখে মৃদুলাকে সহজ করতে বলল, বেশ করেছ,
আবার করবে, আর আমিও করব। মৃদুলা হেসে ফেলে ও দুজনে রেডি হয়ে বের হয় উৎসবের মেলা দেখতে। সারাদিন আনন্দ করতে বেরিয়ে পড়ল তারা। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা আবার সেই লোকটার সঙ্গে। চিরঞ্জীব লোকটার দিকে এগিয়ে গেল। মৃদুলা হাত চেপে ধরল। হাত ছাড়িয়ে চিরঞ্জীব লোকটার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কি ভেবেছেন আপনি? আমাদের এভাবে ফলো করছেন কেন? লোকটি বলল, আপনিও মেলা দেখতে এসেছেন আর আমিও। যদি বলি আপনি আমায় ফলো করছেন, এই কথা শুনে চিরঞ্জীব আর নিজেকে ধরে রাখতে না পেরে এক চড় কষিয়ে দেয় লোকটার গালে। লোকটা মাটিতে পড়ে গিয়ে চিরঞ্জীবকে আক্রমণ করতে গিয়েও থেমে যায় এবং বলে, কাজটা ভালো করলেন না, এর ফল ভুগতে হবে। এর মধ্যে আশপাশ থেকে লোক জড়ো হতে শুরু করেছে। মৃদুলা চিরঞ্জীবের হাত ধরে ভিড় থেকে টেনে নিয়ে আসে। এই কি করছো? আমরা একদিনের জন্য এখানে এসেছি, একটা কিছু হলে কে আমাদের বাঁচাবে? এরা সব বদমাইশ লোক। এখন যদি দলবল নিয়ে হাজির হয়, পারবে পারবে এদের সাথে তুমি লড়াই করতে? চিরঞ্জীব একটু ধাতস্থ হয়, নিজের ভুল বুঝতে পারে। তারা আর মেলাতে থাকে না, ফিরে আসে হোটেলে। একটু বসে তারা বাড়ি ফেরার তোড়জোড় শুরু করে। রিসেপশনে রুম ছাড়ার কথা বলতেই হোটেলের ম্যানেজার জানতে চাইল যে কেন তারা বাড়ি চলে যাবে। চিরঞ্জীব সব কথা বলল। ম্যানেজার সব শুনে থানাতে বিষয়টা জানিয়ে রাখতে বলে। সেই মতো চিরঞ্জীব ম্যানেজারের ফোন থেকেই থানায় যোগাযোগ করে। মূলত ম্যানেজারই করিয়ে দেয়। কিছুক্ষণ পরে থানা থেকে লোক হাজির হয়। সাব ইন্সপেক্টর রাজীব। ওদিকে মৃদুলা চিরঞ্জীবের এত দেরি দেখে ঘর থেকে নিচে নেমে আসে। নিচে এসে পুলিশ দেখে মৃদুলা ঘাবড়ে যায়। ভয় পেয়ে চিরঞ্জীবের কাছে চলে আসে। ইন্সপেক্টর রাজীব সব কথা শুনে লোকটার ছবি আছে কিনা জানতে চায়, কিন্তু ছবি তো নেই। সে কি, আজকাল তো মোবাইল তো সবার পকেটে পকেটে, একটা ছবি থাকলে কাজটা ভালো হতো। তবে যাই হোক, আজ হয়তো আপনাদের যাওয়া হবে না, কারণ ফরেস্টের লোক গাছ কাটতে গিয়ে গাছ ইলেকট্রিক লাইনের ওপর পড়ে, ফলে রাস্তা বন্ধ হয়ে গেছে। আশা করা যায় কাল দুপুরের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। মৃদুলা ও চিরঞ্জীবের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। রাজীব বুঝতে পেরে বলল, চিন্তার কিছু নেই, ওসব সামলে নেব। আপনারা এক কাজ করুন, নিশ্চিন্তে বরং ঘরে গিয়ে বিশ্রাম নিন। ওই লোকটা আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না তো? ওহো, আমরা আছি তো ম্যাডাম, কেন তো ভয় করছেন আপনি? আসলে আমরা এখানে কিছুদিনের জন্য এসেছি, কোনো ঝামেলাতে জড়াতে চাই না। রাজীব মৃদুলা ও চিরঞ্জীবকে আশ্বস্ত করে চলে যায়। মৃদুলা ও চিরঞ্জীব ঘরে এসে থমকে গেল। কোথা দিয়ে যে কি হয়ে গেল! যাই হোক, অচেনা অজানা জায়গায় এসে কি বিপদে পড়ল তারা। মৃদুলা বলল, এই শোনো, ওই লোকটা যা বলেছিল তা কি তোমার মনে আছে? মনে আছে। ওকে তাহলে এই সময়ের কথা বলেছিল? তোমার কাছে তার মানে বিপদ আসছে, যাকে ও পুজো করে, তার মানে ও কারোর জীবনে বিপদ ডেকে আনে, বিপদের পূজারী। শয়তানের পূজারী? বুকটা দুরু দুরু করতে লাগলো দুজনের। কি হবে এখন? কোন বিপদ আড়ালে দাঁড়িয়ে অস্ত্র সানাচ্ছে কে জানে। নিস্তব্ধ ঘরের নীরবতা ভঙ্গ করে বেলটা বেজে উঠল। চমকে উঠল দুজনেই। কে? কে? চিরঞ্জীব এগিয়ে গেল দরজার দিকে। ভয় ভয় দরজা খুলে দেখে রুম সার্ভিস। কিছু খাবে কিনা আর কিছু দরকার কিনা জানতে এসেছে। এই পরিস্থিতিতে খাবার কি গলা দিয়ে নামবে? যাই হোক, অল্প কিছু অর্ডার দিয়ে দিল। দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধে হলো। আস্তে আস্তে সব ঠিক হলো। কতক্ষণ আর এভাবে বসে থাকা যায়? 7:30 নাগাদ চিরঞ্জীবের মোবাইলটা বেজে উঠল। রাজীব ফোনের ওপার থেকে বলল, হ্যালো, হ্যাঁ বলছি,
রাস্তাটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা যদি চান তো বাড়ি যেতে পারেন। কেমন? ঘরের মধ্যের এই দমবন্ধ করা পরিবেশ থেকে দুজনেই চাইল বেরিয়ে যেতে। না, আর এখানে নয়। ম্যানেজারকে ডেকে পাঠানো হলো। ম্যানেজার রাতে না বেরিয়ে সকালে বেরোনোর পরামর্শ দিয়ে চলে গেল। দুজনে আর 1 সেকেন্ডও এখানে নয়, এই সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়ল। প্রায় 9টা নাগাদ চিরঞ্জীবের গাড়ি ছাড়ল। বেশ স্পিডে গাড়ি ছুটতে শুরু করেছে। হঠাৎ একটা জোরে ব্রেক, গাড়ি এসে দাঁড়ালো 12 নম্বর জাতীয় সড়কের মাঝখানে। শুনশান রাস্তার মাঝখানে লোকটা দাঁড়িয়ে। কি চায় ও? মুহূর্তের মধ্যে চিরঞ্জীবের মাথায় ভর করলো শয়তান। গাড়িতে উড়িয়ে দিতে চাইল সে ওই লোকটাকে। যেই না ভাবা সেই মাত্র গাড়ির গিয়ার চেঞ্জ করে এক্সেলারেটরে পড়ল পা। ভয়ে সিটিয়ে থাকা মৃদুলা চমকে উঠল। এ কি করছে চিরঞ্জীব? কোনো কিছু বলার আগেই গাড়ি গিয়ে মারল এক ধাক্কা। মৃদুলা দেখলো লোকটা গাড়ির সামনের কাঁচ দিয়ে উড়ে ছাদের ওপর দিয়ে টপকে পেছনের রাস্তায় গিয়ে পড়ল। ক্যাচ করে গাড়ি থেমে গেল। উভয় প্রচন্ড ভয় হাঁপাতে হাঁপাতে তাকিয়ে দেখতে থাকলো দূরে পড়ে থাকা নিতর শরীরটার দিকে। কিছুক্ষণ এইভাবে থাকার পর মৃদুলা হাউ হাউ করে কেঁদে ফেলল। বলল, কি করলে তুমি চিরঞ্জীব? কি করলে তুমি? এরপরে মৃদুলা গাড়ির দরজা খুলে দৌড়ে ওই দেহের দিকে এগিয়ে গেল। পেছনে চিরঞ্জীব। কোথায় কি? নেই কোনো মৃতদেহ। চমকে গেল তারা। এই সবই তাদের চোখের ভুল। ভাবতেই পারছে না তারা। একটা ঠান্ডা হাওয়া তাদের শরীরে যেন হাত বুলিয়ে গেল। শিরশির করে উঠল সারা গা। যেন মনে হতে লাগলো তারা ছাড়াও অন্য আর কেউ যেন তাদের মধ্যে উপস্থিত। হাত পা যেন অবশ হয়ে গেছে। কথা বলার শক্তিও যেন হারিয়ে গেছে। পাথর হয়ে এভাবে কিছুক্ষণ থাকার পর ঘোর কাটল। ঘোর কাটতেই দুজনে দৌড় দিল গাড়ির দিকে। গাড়িতে পৌঁছানোর পর শ্বাসরুদ্ধ করা অবস্থা থেকে বিশ্রাম নেওয়ার প্রচেষ্টা করতে থাকলো দুজনে। তাদের মনে হতে লাগলো যে বোধহয় পৃথিবীতে প্রাণবায়ু শেষ হয়ে গেছে। কিছুটা ধাতস্থ হয়ে গাড়ি স্টার্ট করতে গিয়ে দেখলো যে গাড়ি আর স্টার্ট হয় না। কি হলো? এই সময় কি বিগ্রত হলো? বারবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে বিফল হলো চিরঞ্জীব। এখন উপায়? রাস্তায় একটাও লোক নেই। জনমানবহীন রাস্তাতে একটা কুকুরেরও দেখা পাওয়া যাচ্ছে না। এবার গাড়ির মধ্যে দম বন্ধ হয়ে আসতে লাগলো দুজনের। হাঁপানি রোগীর মতো হাঁপাতে থাকে তারা। গাড়ির ভেতর থেকে বাইরে এসে যেন তারা বাঁচল। কিন্তু গাড়ির কাঁচ কেন খোলা গেল না? গাড়িতে কি হয়েছে তা দেখতে চিরঞ্জীব গাড়ির বোনেটটা খুলল। কই কিছু না তো। বারংবার চোখ নিজের অজান্তেই সেই জায়গাটার দিকে চলে যাচ্ছে। এই সময় মৃদুলা মোবাইলটা বের করে রাজীবকে ফোন করতে গেল, কিন্তু ফোন যাচ্ছে না। বারবার একটা যান্ত্রিক শব্দ করে কেটে যাচ্ছে। হঠাৎ চিরঞ্জীব বলে, বনেটে একটা বাদুর মরে ইঞ্জিনের সামনে লেগে আছে। মৃদুলা শোনা মাত্র সেদিকে গিয়ে দেখে যে চিরঞ্জীব ততক্ষণে বাদুরটাকে ইঞ্জিন থেকে ছাড়িয়ে নিয়েছে। বনেটটা বন্ধ করতে গিয়ে সেই বাদুরটাকে আবিষ্কার করে। বাদুরটাকে রাস্তার ধারে ফেলে চিরঞ্জীব গাড়ি থেকে বোতল হাতে নিয়ে হাত ধুতে ধুতে দেখে মৃদুলা কেমন যেন থ হয়ে গেছে। চিরঞ্জীব মৃদুলার গায়ে হাত দিতে সে চমকে সরে যায়। চিরঞ্জীব ঘাবড়ে গিয়ে বলে,
আজ সবকিছুর জন্য আমি দায়ী। ওই সময় আমার মাথা কাজ করছিল না। এই বিপদ থেকে মুক্তির একমাত্র উপায় ওই লোকটাকে মারা, এটাই আমার মাথায় ভর করছিল। এর জন্য আমি অনুতপ্ত। আমাকে আমাকে ভুল বোঝো না মৃদুলা, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো মৃদুলা। মৃদুলাও কাঁদতে থাকে। চিরঞ্জীব মৃদুলাকে বুকে জড়িয়ে ধরলে মৃদুলা আরো জোরে কেঁদে ওঠে। চিরঞ্জীব জানে মৃদুলা কতটা ভয় পেয়েছে। সেও কি ভয় পাচ্ছে না? কিন্তু এখন মৃদুলার সামনে তাকে শক্ত হয়ে দেখাতে হবে। খানিকক্ষণ এইভাবে কাটানোর পর মৃদুলার বমি পেতে লাগল। চিরঞ্জীবেরও একই দশা। একটা পচা গন্ধ কোথা থেকে যেন উড়ে আসছে। মৃদুলা রাস্তার ধারে বমি করতে শুরু করে দিয়েছে। তাই দেখে চিরঞ্জীবও নিজেকে সামলাতে পারল না। উভয় একটু ধাতস্থ হয়ে জল খেল। ভীষণ ক্লান্ত লাগছে। গন্ধটা এখনো আছে। নাকে রুমাল বেঁধে নিল দুজনে। না 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 না, এভাবে কতক্ষণ? রাস্তার আলোগুলো দুবার দপদপ করে আবার জ্বলে উঠল। চারিদিক নিকষ কালো। এর মধ্যে আলো চলে গেলে কি করবে তারা? ভয় পেয়ে চিরঞ্জীব গাড়িটা আরেকবার স্টার্ট দিতে চেষ্টা করল। না, বৃথা প্রচেষ্টা। দুবার হেঁচকি তুলে থেমে গেল। চিরঞ্জীব গাড়ির হেডলাইটটা জ্বেলে দিল। যদি আলো চলে যায় তাহলে কি করবে তারা? অন্তত গাড়ির আলোটা তো কাজ দেবে। মৃদুলা গাড়ির দরজাতে ঠেস দিয়ে রাস্তার উপর কেমন যেন অসহায়ের মতো বসে আছে। এমন স্বামী যে একটা রাস্তাও বের করতে পারে না। সত্যি তো, আজ এই অবস্থার জন্য তো সেই দায়ী। এমনই ভাবতে লাগলো চিরঞ্জীব। মৃদুলার কাছে এগিয়ে গেল জলের বোতলটা হাতে নিয়ে। মৃদুলাকে বলল, জল খাবে? মৃদুলার কাছ থেকে কোনো উত্তর এলো না। চিরঞ্জীব মৃদুলার পাশে বসল। আবার বলল, জল খাবে? আমাকে খেয়ে শান্তি হয়নি। এক মুহূর্তে মৃদুলা উঠে দাঁড়িয়ে পড়ল চিরঞ্জীবের সামনে। আবার বলতে শুরু করলো, চিনতে পারছিস আমায়? চিরঞ্জীব কিচ্ছু বুঝতে পারল না। বোঝার আগেই মৃদুলা জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে শুরু করলো। চিরঞ্জীব খ্যাপার মতো মৃদুলাকে ছুটতে দেখে তার পিছু নিল। ছুটতে ছুটতে চিরঞ্জীব বহুবার মৃদুলাকে তার নাম ধরে ডাকে, কিন্তু মৃদুলা নয়। মৃদুলা এখন অন্য মানুষ। অন্ধকারে এলো পাথারি ছুটতে ছুটতে চিরঞ্জীব ক্লান্ত হয়ে পড়তে লাগলো, কিন্তু মৃদুলার কোনো ক্লান্তি নেই। সে আপন খেয়ালে যেন অনেক চেনা রাস্তা ধরে ছুটে চলেছে। চিরঞ্জীব আর পারছে না। অনেকবার মৃদুলাকে দাঁড়াতে বলেছে, কিন্তু ভ্রুক্ষেপহীনভাবে এগিয়ে চলেছে মৃদুলা। দম আর কুলাচ্ছে না। খুব অবসন্ন লাগছে। আর পারছে না চিরঞ্জীব। অন্ধকারে আর চলতে পারছে না। অন্ধকারে এক গাছের ডালে চরম আঘাত খেয়ে মাটিতে পড়ে গেল চিরঞ্জীব। কোনো এক অজানা শক্তি চিরঞ্জীবের একটা পা ধরে নিয়ে চলেছে কোনো এক অচেনা ঠিকানায়। মৃদুলার শরীরে অস্বস্তি হওয়ায় কিছুক্ষণ সে বিশ্রাম নিতে গাড়ির মধ্যে গিয়ে বসে। এত উত্তেজনার মধ্যে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল সে জানে না। ঘুম থেকে উঠে সে চিরঞ্জীব কোথায় তা দেখতে গাড়ির বাইরে আসতে মনস্থ করল। এমন সময় তার কানে এলো চিরঞ্জীব কার সাথে যেন কথা বলছে। তখন সে দেখে যে চিরঞ্জীব একটা জলের বোতল নিয়ে কারোর সঙ্গে কথা বলছে। শুধু তাই নয়, তাকে আবার জল খেতে বলছে। জল খাবে?
অবাক হয়ে মৃদুলা গাড়ির ভেতর থেকে জানলা দিয়ে মুখটা বের করে সব দেখে হাঁ। সে কি, ওই লোকটার সাথে এত ভাব কখন হলো? যাক বাবা, ওরা নিজেদের মধ্যে সব মিটিয়ে নিয়েছে, ভালো হয়েছে। তবে সেদিন উনি মৃদুলাকে কেন এরকম কথা বললেন, সেই প্রশ্ন মৃদুলার মনে উদয় হলো। প্রশ্নটা তাকে করি এই মনে করে মৃদুলা যেই গাড়ির বাইরে পা বাড়িয়েছে অমনি দেখে লোকটা আগে ও তার পেছনে চিরঞ্জীব দৌড়তে শুরু করেছে। সে কি, কেন চিরঞ্জীব তাকে এই শুনশান রাস্তায় একা ফেলে চলে যাচ্ছে? এই দেখে মৃদুলাও চিরঞ্জীবের পিছু নেয়। চিরঞ্জীব, চিরঞ্জীব, যেও না, চিরঞ্জীব, চিরঞ্জীব দাঁড়াও। চিরঞ্জীবের ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো। চোখ খুলে সে দেখে তার সামনে মৃদুলা একটা থামের গায়ে হেলান দিয়ে বসে হাঁপাচ্ছে। তার শরীরে যেন আর কোনো জোর নেই। একবার উঠতে বললেও সে উঠে দাঁড়াতে অসমর্থ হবে। চারপাশে চেয়ে দেখল একটা ভাঙা মন্দিরের দেউলে বসে আছে দুজনেই। চিরঞ্জীবের জ্ঞান আসতে দেখে মৃদুলা বলল, চিরঞ্জীব, চিরঞ্জীব, এখন এখন কেমন আছো? জঙ্গলে ওইভাবে কেউ দৌড়োয়? আমি তোমাকে ওই লোকটার পিছনে পাগলের মতো দৌড়াতে দেখেই তো তোমার পিছু নিলাম। চিরঞ্জীবের তো আকাশ থেকে পড়ল যেন গোছের অবস্থা। তার মানে তুমি আমার আগে লোকটাকে দৌড়াতে দেখেছো আর পরে তুমি আমার পিছনে পিছনে ছুটে এসেছো এখানে? চিরঞ্জীবের সব গোলমাল হয়ে যেতে লাগলো। তার মানে তোমার কথা অনুযায়ী তুমি আমাকে জঙ্গল থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছো, তাই তো? হ্যাঁ। এর খবর তোমাকে কে দিল? জঙ্গলে ঢুকে আমি অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তখন তখন সেই লোকটি আমাকে তোমার কাছে নিয়ে গেল আর আর এখানে পৌঁছে দিয়ে গেল। চিরঞ্জীব তখন মৃদুলার কাছ থেকে এইসব কথা শুনে মৃদুলাকে সন্দেহের চোখে দেখতে থাকে। এ কি সব কথা বলছে মৃদুলা? এমন কেন যে ও করছে কি জানি। হয়তো ওর মনে ওই লোকটার ঘটনা বেশ গভীরভাবে গেড়ে বসেছে, তাই হয়তো এমন অসংলগ্ন কথা বলছে। সকাল হলে অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ছুটতে ছুটতে জঙ্গলের কতটা ভিতরে এসে পৌঁছেছে কে জানে। মনে মনে এইসব কথা চিরঞ্জীব ভাবতে থাকলো আর ভালো করে মৃদুলাকে পর্যবেক্ষণ করতে লাগলো। একভাবে দেখতে দেখতে চিরঞ্জীব দেখল মৃদুলা ঘুমে অচেতন। খানিকক্ষণ পরে চিরঞ্জীবের চোখেও ঘুম জড়িয়ে আসতে চাইল। চিরঞ্জীব ঢুলুনি আসছে বলে উঠে দাঁড়িয়ে পেছন ফিরতে গিয়ে দেখে লোকটা দাঁড়িয়ে। চমকে উঠে চিরঞ্জীব জিজ্ঞাসা করে, আপনি এখানে? আপনাদের বাঁচাতে। কিভাবে ও কেন? এ অনেক কথা বাবা। বলুন শুনি, আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? তবে শুনুন, আমি প্রমথেশ। আমি জয়ন্তী মহাশক্তি মন্দিরের পূজারী। মায়ের দয়ায় বেশ ভালোই চলছিল আমাদের মায়ে ছেলের সংসার। কি যে হলো, এই গ্রামের ছেলে নবীন একদিন বলল যে সে আমাকে ভালোবাসে। আমি ভাবলাম মাকে যারা ভালোবাসে তারা মায়ের ছেলেকে ভালোবাসবে, তা তো হতেই পারে। ওই গাছের তলার ছায়ার মতো গাছ তার ডালপালা বিছিয়ে ছায়া করবে আর তার আশ্রয়ে আর 5 জন এসে তার ছায়ার আনন্দ নেবে। নবীনকে আমার ভালো লাগতো, কিন্তু জৈব প্রেম তার সাথে আমার প্রথমেই ছিল না, ধীরে ধীরে গড়ে উঠল। মায়ের দেউলেই আমাদের দেখা হতো।
নিজেই একদিন আমার কাছে তার মনের কথা জানালো। সেদিন তার সেই আবেদন আমি ফেলে দিতে পারিনি। মন চেয়ে বসল নিজের লোক বলে একজনকে। আমার সাথে তার বয়সের পার্থক্য প্রায় অনেক, তবুও আমি কেমন যেন দুর্বল হয়ে পড়লাম তার আবেদনের মুখোমুখি হওয়ার পর। প্রেম তো হয়ে যায় না, কেউ কি প্রেম করে? এই ভালোবাসা আমাদের পরিণতির পথে পা বাড়ায়। আমরা একে অপরকে গ্রহণ করি। বেশ চলছিল, কিন্তু লুকিয়ে প্রেম সমাজ স্বীকৃতি ছাড়া কতদিন লুকিয়ে রাখা যায়? একদিন আমাদের দুজনকে নিবিড়ভাবে একসঙ্গে দেখে সবার যে সন্দেহ ছিল তা এখন পাকা হলো। এবার বিচারের পালা। লাঠিবাজের দল তাড়া করে নবীনকে ধরে মেরে মেরে প্রায় মেরেই ফেলল। আমিও ভয় পেয়ে মন্দিরের গর্ভগৃহে গলায় দড়ি দিই। চিরঞ্জীব চমকে তাকায়, বলে, আপনি মরিয়ে গিয়েছিলেন তো বাঁচলেন কি করে? বাঁচিনি তো, রক্ষা করছি। কাকে? আমার প্রেমকে। ও যে জন্ম নেবে আপনার স্ত্রীর গর্ভে। তাই তুমি ঈশ্বরের কথা বলেছিলে? হ্যাঁ বাবু, প্রেম তো ঈশ্বরই বাবু। তাহলে তোমাদের মিলন হবে কি করে? ওর জন্মের পর আবার আমার জন্ম হবে। আমাদেরকে বাঁচলে কেন? তোমরা আমাকে দেখতে পাচ্ছ তাই। তার মানে আর সবাই তোমাকে দেখতে পায় না? কি করে আমি বিশ্বাস করি? মেলাতে তোমার গালে চড় মারলাম কি করে? তখনও কেউ আমাকে দেখতে পায়নি। আমার কাছে মোবাইলের ছবি নেই, তাই আমাকে ঠকাচ্ছ। তাহলে এখানে টেনে নিয়ে আসার কারণ কি? গল্প শোনাতে। আমি আসবো তোমার ঘরে, তোমার ছেলের বউ হয়ে। তখন আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমি ভালোবাসাতে বিশ্বাস করি, শরীর যাই হোক না কেন। যদি আমি আবার ছেলে হয়ে জন্ম নিই, তবে তুমি কি তোমার ছেলের ওই অসামাজিক প্রেম মেনে নেবে? নেব, অবশ্যই নেব। এইরকম ভাবে চিরঞ্জীব এক কথা বারবার আওড়াতে থাকে। হঠাৎ তার মনে হয় কেউ যেন তার নাম ধরে ডাকছে। চিরঞ্জীব, কিছুক্ষণ পর সংবিত ফেরে চিরঞ্জীবের। চোখ খুলে দেখে চিরঞ্জীব, চিরঞ্জীব। মৃদুলা ও রাজীব তার উপর ঝুঁকে আছে। চিরঞ্জীব জেগে ওঠে। রাজীব বলে, ভুলিয়ারি ঘুম আপনার। চিরঞ্জীব ও মৃদুলা এখানে কিভাবে পৌঁছলো তার জন্য অবশ্যই চিরঞ্জীবকে গল্প রচনা করতে হলো। চিরঞ্জীবের গাড়ি আজ ঠিক চলছে। চিরঞ্জীব ও মৃদুলা গাড়ি চালিয়ে বাড়ি ফিরল। গাড়ির সামনের সিটে চিরঞ্জীব ও মৃদুলা, আর পেছনের সিটে আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।